Dear students, welcome to my channel GCS Chem. I am Golak Chandra Sarkar, Associate Professor of Chemistry, Rajakuttara Model College. আজকে আমি ক্লাস 9-10 চ্যাপ্টার 3 এর উপর 5th লেকচারটা দিচ্ছি। আমি এর আগের লেকচারে ইলেকট্রনিক কনফিগারেশনের কিছু নিয়ম কানুন আলোচনা করেছিলাম। আজকে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর দ্বিতীয় লেকচার দিচ্ছি। তো এখানে প্রথমে আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে একটা এনার্জি লেভেলের যে সাব লেভেলগুলো আছে, এনার্জি লেভেল এবং সাব লেভেলের কনসেপ্ট থেকে কিভাবে সঠিকভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করা যায় সেটা আমরা আজকের লেকচারে শিখব। এর আগের লেকচার, দ্যাট ইজ লেকচার 4-এ আমরা একটা এনার্জি লেভেলে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় এবং কোনো এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে, মানে একটা এনার্জি লেভেল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে সেটা কিভাবে হিসাব করা যায় সেটা আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো, তারপরে এই ভিডিওটা দেখবে। তো এখন এনার্জি লেভেল এবং সাব লেভেলের কনসেপ্টে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা আজকে শিখব। প্রথমে যে নিয়মটা সেটাকে আমরা N+L রুল বলি। N+L রুল বলি। এর আরেকটা নাম অবশ্য বলা যায় আফবাউ প্রিন্সিপল। আফবাউ প্রিন্সিপল, এই প্রিন্সিপল অনুযায়ী কীভাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে হয় সেটা এখানে আমি লিখে দিয়েছি। দেখো, ইলেকট্রন এন্টার্স ইনটু দ্য লোয়ার এনার্জি অরবিটাল ফার্স্ট, দেন গ্র্যাজুয়ালি টু দ্য হায়ার এনার্জি অরবিটাল। তার মানে ইলেকট্রন প্রথমে লোয়ার এনার্জির অরবিটালে যাবে, অরবিটালে প্রবেশ করবে, এন্টার করবে, তারপরে গ্র্যাজুয়ালি হায়ার এনার্জি অরবিটালে এন্টার করবে। এখন প্রশ্ন হলো যে আমি কি করে বুঝবো যে কোন অরবিটালটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোন অরবিটালটা হায়ার এনার্জি অরবিটাল? এইটা বোঝার জন্য আমাদেরকে N+L রুল ফলো করতে হবে। এই এনটা কি আর এলটা কি? এনটাকে আসলে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা বিভিন্ন এনার্জি লেভেলের জন্য এনের বিভিন্ন ভ্যালু রয়েছে। যেমন ফার্স্ট এনার্জি লেভেলের জন্য এনের ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড এনার্জি লেভেলের জন্য 2, থার্ড এনার্জি লেভেলের জন্য 3, ফোর্থ এনার্জি লেভেলের জন্য 4 অ্যান্ড সো অন। আর এল হচ্ছে, এটাকে আসলে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এই সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক একটা সাব লেভেলের জন্য এক এক রকম, যেটা আমি আগের লেকচারে বিস্তারিত আলোচনা করেছি। সেক্ষেত্রে এস সাব লেভেল বা এস অরবিটালের জন্য এল এর ভ্যালু, দ্যাট ইজ সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 0, আর পি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 1, ডি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 2, এফ সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 3। এগুলো আমরা আগের লেকচারে আলোচনা করেছি। এখন দুইটা অরবিটালের মধ্যে কোন অরবিটালের এনার্জি কম, কোনটা লোয়ার এনার্জি অরবিটাল, মানে কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে, সেটা বের করার জন্য আমাকে এন এবং এল এর সামেশনটা বের করতে হবে। N+L, এন এবং এল এর সামেশনটা বের করতে হবে। সামেশনটা বের করতে গিয়ে যে অরবিটালের জন্য এন এবং এল এর ভ্যালুটা লোয়ার হবে, স্মলার হবে, সেটাই লোয়ার এনার্জি অরবিটাল এবং সেখানে আগে ইলেকট্রন যাবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আগে এটা এক্সপ্লেন করে নিই। যেমন ধরো এই 3p আর হচ্ছে 3d, এখানে আগে কোথায় ইলেকট্রন যাবে? 3p এবং 3d এর মধ্যে কার N+L এর ভ্যালু কম, কার N+L এর ভ্যালু বেশি, সেটা আমি টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। 3pর জন্য n এর ভ্যালু হচ্ছে 3, এটা থার্ড এনার্জি লেভেলের একটা পার্ট, এই জন্য n এর ভ্যালু হচ্ছে 3, আর l এর ভ্যালু হচ্ছে 1। তাহলে N+L এটা হয়ে গেল 4। অপরদিকে 3dর জন্য n এর ভ্যালু 3 এবং l এর ভ্যালু হচ্ছে 2। এটা কিন্তু তোমাকে আগেই মুখস্থ রাখতে হবে যে এস সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 0, পি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 1, ডি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 2 এবং এফ সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমার 3ডির জন্য এন এর ভ্যালু 3 এবং এল এর ভ্যালু হচ্ছে 2। কাজেই N+L ইজ ইকুয়াল টু হবে 3 + 2 ইজ ইকুয়াল টু 5।
এখন 3p এবং 3dর মধ্যে n প্লাস l এর ভ্যালু একটার জন্য 4 আর একটার জন্য 5। তো 3pর জন্য এই ভ্যালুটা হচ্ছে 4 আর 3dর জন্য এই ভ্যালুটা হচ্ছে 5। যেহেতু 3pর জন্য n প্লাস l এর ভ্যালুটা হচ্ছে লোয়ার ভ্যালু, ইট ইজ 5, অ্যান্ড ফর 3d ইট ইজ 5, সরি, ফর 3p ইট ইজ 4 অ্যান্ড ফর 3d ইট ইজ 5। কাজেই 3p এবং 3dর মধ্যে আগে ইলেকট্রন 3pতে যাবে, তারপর ইলেকট্রন 3dতে যাবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে n প্লাস l রুল বা আব্বাও প্রিন্সিপাল। এখন কোনো ক্ষেত্রে দুইটা অরবিটালের n প্লাস l এর ভ্যালু সেম হয়ে যায়, কোনো ক্ষেত্রে দুইটা অরবিটালের n প্লাস l এর ভ্যালু সেম হয়ে যায়। যখন এরকম কেস আসবে তখন আমি কি করে বুঝবো যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল, কোনটা হায়ার এনার্জি অরবিটাল, কোথায় আগে ইলেকট্রন যাবে, কোথায় পরে ইলেকট্রন যাবে? সেই ক্ষেত্রে মানে যেসব ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু সেম হয়ে যাবে সেসব ক্ষেত্রে আমার দেখতে হবে কোনটার n এর ভ্যালুটা লোয়ার ভ্যালু। n এর ভ্যালু যেটা স্মল ভ্যালু থাকবে সেইটা লোয়ার এনার্জি অরবিটাল হবে এবং সেখানে আগে ইলেকট্রন যাবে। আমি দুইটা এক্সাম্পল দিব। আমি যদি 3p এবং 4s এর মধ্যে কম্পেয়ার করতে বলি যে কোনটার এনার্জি কম বা কোনটার n প্লাস l এর ভ্যালু স্মলার, তাহলে আমরা কী করব? 3pর জন্য n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, n প্লাস l ইজ ইকুয়াল টু 4। আবার 4s এর জন্য n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, n প্লাস l এর ভ্যালু 4, দুইটা সেম হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো যে 3p এবং 4s এর মধ্যে কোনটা লোয়ার এনার্জি লেভেল? সেই ক্ষেত্রে আমার এই দুইটা অরবিটালের n এর ভ্যালুটা দেখতে হবে। ফর 3p দ্য ভ্যালু অফ n ইজ 3, whereas for 4s the value of l is 4. n is for 4s orbital the value of n is 4. তাহলে যেহেতু 3pর জন্য n এর ভ্যালুটা 3 এবং 4s এর জন্য 4, তার মানে 3pর n এর ভ্যালু হচ্ছে স্মলার ভ্যালু। এই জন্য দুইটার সামেশন ইকুয়াল হওয়া সত্ত্বেও, দুইটার সামেশন 4, দুইটার সামেশন ইকুয়াল হওয়া সত্ত্বেও 3pতে আগে ইলেকট্রন যাবে, 4s পরে ইলেকট্রন যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, 3d এবং 4p। 3d এবং 4pর মধ্যে 3dর জন্য n প্লাস l এর ভ্যালুটা দেখো, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2, n প্লাস l ইজ ইকুয়াল টু 5। 4pর জন্য n এর ভ্যালু 4, 4pর জন্য n এর ভ্যালু 4 আর l এর ভ্যালু হচ্ছে কত? 1। এই যে নিচে দেখো 1, কাজে n প্লাস l ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে 3d এবং 4pর জন্য n প্লাস l এর ভ্যালু সেম হয়ে গেল। সেক্ষেত্রে 3d এবং 4pর মধ্যে কোথায় আগে ইলেকট্রন যাবে? যেখানে n এর ভ্যালুটা স্মলার। তো 3dর জন্য দেখতে পাচ্ছি n এর ভ্যালু 3 আর 4pর জন্য n এর ভ্যালু 4, কাজে 3d এবং 4pর মধ্যে 3dতে আগে ইলেকট্রন যাবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি সামারাইজ করি, সাধারণ নিয়ম হচ্ছে যে অরবিটালে n প্লাস l এর ভ্যালু স্মলার সেখানে আগে ইলেকট্রন যাবে। আর যদি মোর দ্যান ওয়ান অরবিটালের জন্য n প্লাস l এর ভ্যালু সেম হয়ে যায়, তাহলে যে অরবিটালের জন্য n এর ভ্যালুটা স্মলার সেখানে আগে ইলেকট্রন যাবে। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা এখানে একটা সিরিয়াল তৈরি করেছি। এটা 9-10 বইয়ের মধ্যে এই সিরিয়ালটা আছে। এই সিরিয়ালটা মনে রাখার জন্য এরকম করে একটা ডায়াগ্রাম তৈরি করা আছে যে অরবিটালটা আগে ক্রস করেছে, এই যে অ্যারোগুলা, এই অ্যারোগুলা যে অরবিটালটাকে আগে ক্রস করেছে সেখানে আগে ইলেকট্রন যাবে, সেখানে আগে ইলেকট্রন যাবে। এটা কিসের ভিত্তিতে করা হয়েছে? একটু আগে আমরা যে প্রিন্সিপালটা শিখলাম n প্লাস l এর ভ্যালু দিয়ে, সেটার ভিত্তিতে করা হয়েছে। তাহলে প্রথমে ইলেকট্রন যাবে 1s-এ, তারপরে যাবে 2s-এ, তারপরে এইভাবে আসো 2p, 3s, এখান থেকে এবার এখানে যাও, 3s-এর পরে 3p-তে যাবে, তারপরে 4s-এ যাবে, 4s-এর পরে 3d-তে যাবে, তারপরে 4p, তারপরে 5s, এরপরে 4d-তে যাবে, এরপরে 5p-তে যাবে, তারপরে 5s-এ যাবে, 5s-এর পরে 4d-তে যাবে, তারপরে 5p-তে যাবে, তারপরে 6s-এ যাবে, 6s-এর পর 4f-এ যাবে, 4f-এর পর 5d-তে, 5d-র পর 6p, 6p-র পরে 7s, 7s-এর পরে 5f, 6d, 7p, 8s। এই সিকোয়েন্সটা তোমার মুখস্থ করে ফেলতে হবে। n প্লাস l এর ভ্যালুর উপর ভিত্তি করে
এই সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে। তাহলে তুমি বুঝতে পারবা কোথায় আগে ইলেকট্রন দিতে হবে, কোথায় পরে ইলেকট্রন দিতে হবে, এবং এই সিকোয়েন্স অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে আমরা সঠিক ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাব। তবে দু একটা ক্ষেত্রে এই সিকোয়েন্সেরও কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, ব্যতিক্রমটাকে আমরা আলাদা করে শিখব। এই সংখ্যা খুব বেশি না, অল্প কয়েকটা ব্যতিক্রম আছে যেটা এই সিকোয়েন্সের উপর ভিত্তি করে করলেও সঠিক হবে না, সেগুলোকে আমরা আলাদা করে শিখব। এখন তাহলে আমরা কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন এখানে আলোচনা করি n+l এর উপর ভিত্তি করে। দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শুরু করলাম 1s2 2s2 2p6 3s1। দেখো আমার টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা, যেহেতু অ্যাটমিক নাম্বার 11, তাহলে 1s-এ আমি 2টা দিতে পারবো, s-এ তো 2টার বেশি দেওয়া যায় না, 2s-এ 2টা দিতে পারবো, দিলাম 4টা গেল। এরপরে 2p-তে 6টা দেওয়া যায়, 6টা দিলাম, টোটাল ইলেকট্রন দেওয়া হলো 10টা। কয়টা রয়ে গেল? একটা রয়ে গেল, এটা 3s-এ চলে যাবে। এরকম হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। ম্যাগনেসিয়ামের বেলায় এসে একটা ইলেকট্রন বেড়ে গেল, এখানে দেখো সব আগের মতোই আছে, 3s-এ একটা ইলেকট্রনের জায়গায় 2টা ইলেকট্রন হয়ে গেল। অ্যালুমিনিয়ামের বেলায় আরেকটা ইলেকট্রন বেড়ে গেল, 3s তো আর 2টার বেশি ইলেকট্রন নিতে পারবে না, কাজে ওই সিরিয়াল অনুযায়ী 3s-এর পরে কে আসে, তুমি এখানে দেখবা যে 3s-এর পরে আসে 3p, কারণ এই 3p-তেই ইলেকট্রন যাওয়া শুরু করলো। তার মানে 3s2 পর্যন্ত 12টা ইলেকট্রন দেওয়া হয়ে যায়, একটা ইলেকট্রন বাকি থাকে, এটা 3p-তে চলে যাবে, 3p1। সিলিকনের বেলা আরেকটা ইলেকট্রন বাড়বে, এটা 3p2 হয়ে যাবে, একটা করে ইলেকট্রন বাড়বে। তাহলে এখানে সিরিয়ালি গ্র্যাজুয়ালি অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে, 3p-তে একটা করে ইলেকট্রন অ্যাড হতে থাকবে। তাহলে এভাবে 3p2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 3p6 হবে আর্গনের বেলায়, এটা হয়ে যাবে 3p6। তারপরে 3pর পরে আমার ইলেকট্রন কোথায় যায়? 3pর পরে ইলেকট্রন কিন্তু 3d-তে যায় না, আমি তোমাদের একটু দেখায় নিয়ে আসি। 3pর পরে দেখো এই যেখানে 3pর পরে ইলেকট্রন কিন্তু যায় 4s-এ, কাজেই পরের যে এলিমেন্টটা পটাশিয়াম, আমার যে নেক্সট এলিমেন্ট পটাশিয়াম, এইটার কিন্তু 19th ইলেকট্রনটা 19 নাম্বার ইলেকট্রনটা 3pর পরে 3d-তে না গিয়ে 4s1-এ যাচ্ছে। এটা কোন নিয়ম অনুযায়ী যাচ্ছে? n+l রুল অনুযায়ী বা আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী 3pর পরে ইলেকট্রন 4s-এ যাবে। কারণ হচ্ছে 3d এবং 4s-এর মধ্যে 4s-এর হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল, এই জন্য আগে ইলেকট্রন এখানে যাবে, তারপরে 4s যখন ফুলফিল হয়ে যাবে তারপরে 3d-তে ইলেকট্রন যাওয়া শুরু করবে। তার প্রমাণ দেখো, পটাশিয়ামের পরে এই ক্যালসিয়ামে এসে ইলেকট্রন আমি 4s2 2টা ইলেকট্রন 4s-এ দিয়ে দিছি, তাতে আমার এখান পর্যন্ত 18টা ইলেকট্রন, তারপরে 2টা 20 ইলেকট্রন হয়ে গেল। স্ক্যান্ডিয়ামে এসে 4s-এর পরে ইলেকট্রন এই যে 3d-তে, যদিও পরে ইলেকট্রন যায় কিন্তু এনার্জি লেভেলগুলো ভেঙে ভেঙে লেখা যাবে না, একটা এনার্জি লেভেলের সব সাব লেভেল একসাথে লিখতে হয়, এটাই নিয়ম। কাজে এখানে ইলেকট্রন আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করেছি খেয়াল করে, এইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, এই 18টা ইলেকট্রন দেওয়ার পর আমি কিন্তু 2টা ইলেকট্রন 4s-এ দিয়েছি। এই 18টা ইলেকট্রন দেওয়ার পর আমি কিন্তু ইলেকট্রন 3d-তে দেই নাই, ইলেকট্রন কোথায় দিয়েছি? 4s-এ দিয়েছি। 4s-এ 2টা ইলেকট্রন দেওয়ার পর এখানে ইলেকট্রন হয়ে যায় 20টা, আর একটা ইলেকট্রন থাকে, সেটা আমি 3d-তে দিয়েছি, কাজে এটা 3d1 4s2 হয়ে গেল। পরেরটা একইভাবে এখন ডি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন যাচ্ছে, এখানে 3d1-এর জায়গায় 3d2 হয়ে গেল, তারপরে 3d3 হয়ে গেল। এখন ক্রোমিয়ামের বিষয়টা দেখো, এটা আমি একটু বোল্ড করে দিয়েছি, কারণ এখানে n+l রুলটা ফলো করলে 100% যদি আমরা ফলো করি তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা মিলবে না। এখানে একটা বিশেষ ঘটনা ঘটে, সেই ঘটনাটা কি? যদি আমরা n+l রুল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 হবে 3d4 হবে n+l অনুযায়ী, কারণ 4s-এ তো 2টা ইলেকট্রন নিতে পারে, কিন্তু আমরা এখানে 4s-এ একটা ইলেকট্রন দিয়েছি, 3d-তে 5টা ইলেকট্রন দিয়েছি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডি অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ক্যাপাসিটি হচ্ছে 10। যদি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে অথবা তার অর্ধেক 5টা ইলেকট্রন থাকে, তাহলে এইটা এক্সট্রা স্ট্যাবিলিটি অ্যাটেন করে, তার মানে স্ট্যাবিলিটি বেড়ে যায়। যদি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে তার মানে এটা ফুলফিলড হয়ে যায়, অথবা ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, 10-এর অর্ধেক হচ্ছে 5, কাজে তখন বলবো যে এটা হাফ ফিল্ড হয়ে যায়।
যদি ডি অরবিটাল ফুল ফিল্ড হয় অথবা হাফ ফিল্ড হয় তাহলে এইটা বেশি স্টেবল হয়। বেশি স্টেবল হয়ে বিধায় 4s-এ যেখানে 2টা ইলেকট্রন যাওয়ার কথা সেখানে একটা গিয়ে এই 3D-তে 4টা যাওয়ার কথা, এখানে 5টা যায়। তার মানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাটেন্ড করার জন্য এখানে n+n+l রুলের ডেভিয়েশন হয়েছে। এক্সেপশনাল কেস, এটা বিচ্যুতি ঘটেছে, ডেভিয়েশন হয়েছে। তার মানে 4s-এ যেখানে 2টা যাওয়ার কথা, 3D-তে 4টা যাওয়ার কথা, সেখানে 4s-এ একটা গিয়ে 3D-তে 5টা গিয়েছে, যাতে এটা হাফ ফিল্ড হয় এবং এটা বেশি স্টেবিলিটি অ্যাটেন্ড করতে পারে। তার মানে এটা একটা n+l রুলেরও একটা ব্যতিক্রম বা এক্সেপশন হচ্ছে এই ক্রোমিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে আবার বাকিগুলো সাধারণ n+l রুল অনুযায়ী পড়বে। দেখো ম্যাঙ্গানিজ 25, 1s2 2s2 2p6 3s2 3p6 3d। এখানে দেখো 3p6 পর্যন্ত 18টা ইলেকট্রন দেওয়া হয়ে গেল। এরপর 4s আমি 2টা দিলাম, তাহলে 20 ইলেকট্রন চলে গেল, বাকি থাকলো 5টা। সেই 5টা ইলেকট্রন 3d5-এ দিয়ে 3d5 লিখেছি আমি। কাজে এটা n+l অনুযায়ী হয়ে যাবে। তারপর এলিমেন্ট আয়রনের বেলায়ও n+l রুলটা তুমি ফলো করো, তাতেই হয়ে যাবে। 4s-এর পরে 3d-তে 6টা ইলেকট্রন বাকি থাকবে, সেই 6টা ইলেকট্রন মানে আমি বলতে চাচ্ছি 4s2 পর্যন্ত 20 ইলেকট্রন দেওয়া হয়ে যাবে, 6টা বাকি থাকবে, সেই 6টা আমরা 3d6-এ দিয়ে দিব। এরপরে কোবাল্ট যেটা তারপরেরটা, সেটাতে একটা ইলেকট্রন ডিতে বাড়বে, নিকেলে গিয়ে ডিতে আরেকটা ইলেকট্রন বাড়বে, কপারে গিয়ে আবার একটা এক্সেপশনাল কাহিনী ঘটবে। কি এক্সেপশন? কপারের বেলায় এখানে যদি আমি n+l রুল কমপ্লিটলি ফলো করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d9 হওয়ার কথা, 4s2 3d9 হওয়ার কথা। তো এই ক্ষেত্রে যেহেতু আর একটা ইলেকট্রন মাত্র শর্ট, সেক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রন মাত্র শর্ট আছে, এই জন্য 4s থেকে একটা ইলেকট্রন কম দিয়ে 3d-তে একটা বেশি দেওয়া হয়। তার মানে 4s1 3d10 করে নেওয়া হয়, 4s1 3d10 করে নেওয়া হয়। তার মানে এটা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করার জন্য n+l রুলের ডেভিয়েশন হচ্ছে। আবার বলি, 3d10 মানে এটা ফুল ফিল্ড হয়ে গেল, 10টা ইলেকট্রন নিতে পারে, সে 10টাই পেয়ে গেল। এই জন্য 3d10 দ্যাট ইজ ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করার জন্য 4s-এ একটা ইলেকট্রন কম যায়, 3d-তে একটা ইলেকট্রন বেশি যায়, এইভাবে এটা বেশি স্টেবিলিটি অ্যাটেন্ড করে। কাজে কপার আরেকটা এক্সেপশন। এরপরেরগুলা আবার n+l রুল অনুযায়ী চলবে। তাহলে দেখো জিঙ্কের বেলায় কী হলো, আমি এই 4s2 পর্যন্ত অ্যাজ ইউজুয়াল নিয়মে ইলেকট্রন দিয়ে গেলাম, আমার ইলেকট্রন দেওয়া হলো 20টা, 20 থাকে 10টা, এটা আমি 3d-তে দিয়ে দিছি, 3d10 হয়ে গেল, ফুল ফিল্ড হয়ে গেল। এরপরে দেখো যে আমি 31 ইলেকট্রন যখন থাকবে তখন আমরা অ্যাজ ইউজুয়াল ইলেকট্রন দিতে দিতে যখন 4s-এ 2টা দিব তখন হয়ে যাবে টোটাল 20টা হবে। তো 20টা হয়ে গেল, থাকলো 11টা ইলেকট্রন, 11টার মধ্যে 10টা 3d-তে দিব, ম্যাক্সিমাম 10টা নিতে পারে। তারপরে যেহেতু আরেকটা থেকে যায় তখন 4p-তে ইলেকট্রন যাওয়া শুরু হবে। আবব প্রিন্সিপাল বা n+l রুল অনুযায়ী 4s-এ যাবে প্রথমে, তারপরে 3d-তে যাবে, 3d ফুলফিল্ড হয়ে গেলে 4p-তে যাবে। এরপরে ক্রমান্বয়ে 4p-তে ইলেকট্রন বাড়তে থাকবে। দেখো এই যে 4p1 4p2 4p3 4p4, ঠিক আছে, এভাবে এটা বাড়তে থাকবে। তো এরপরে দেখো এখানে ব্রোমিনের বেলায় ওই যে একইভাবে 4p-তে ইলেকট্রন বাড়ছে, 4p5 হলো, 4p6 হলো ক্রোমিয়ামে গিয়ে, এরপরে রুবিডিয়ামে গিয়ে 4p6-এর পরে কী হলো, 4p6 মানে পিতে আর ইলেকট্রন নিতে পারবে না, ম্যাক্সিমাম ইলেকট্রন নেওয়া হয়ে গেছে 6টা। কাজে এটা পরবর্তী যে অরবিটাল সেখানে যাবে। 4pর পরে তুমি ওইখানে থেকে খেয়াল করে দেখবে যে 4pর পরে সিরিয়ালি ইলেকট্রন আসবে 5s-এ, এই জন্য পরের ইলেকট্রনটা, তার মানে রুবিডিয়ামের লাস্ট ইলেকট্রনটা 5s-এ যাবে। তো 5s1 হবে, স্ট্রনশিয়ামে গিয়ে এটা 5s2 হয়ে যাবে, একটা ইলেকট্রন বাড়বে। ইট্রিয়ামে গিয়ে কি হলো, 5s যেহেতু ফুলফিল্ড হয়ে গেল, এস তো 2টার বেশি নিতে পারে না, 5s-এর পরে ওই সিরিয়ালে দেখে আসো যে ওই সিরিয়ালে ইলেকট্রন নিতে পারে 4d, নিবে 4d। 5s-এর পরে ইলেকট্রন n+l রুল অনুযায়ী 4d-তে যাবে, এই জন্য 4d-তে এই যে ইলেকট্রন যাওয়া শুরু হলো। এইভাবে আমরা নিয়ম অনুযায়ী করে দিব। এরপরে আমি কয়েকটা এলিমেন্ট স্কিপ করেছি, কারণ একই নিয়মে এখানে ডিতে ইলেকট্রন যাইতে থাকবে, কিন্তু মলিবডেনামে এসে আবার একটা এক্সেপশনাল কেস ঘটবে। এটা তুমি দেখো 3d10 হয়ে 4s2 পর্যন্ত
তোমার ইলেকট্রনগুলো 20টা, তাহলে 4s পরে 4p-তে দিলা, এখানে তোমার 4p-তে দিলা 6টা, তাই না? তো 4p-তে 6টা দিলা, এরপরে তুমি নিয়ম অনুযায়ী এখানে 5s2 4d4 লিখতে হবে n+l রুল অনুযায়ী। কিন্তু এখানে যদি আমি 5s2 4d4 লিখি একটা ইলেকট্রন শর্ট থাকে হাফ ফিল্ড হওয়ার, এই জন্য যে ঘটনাটা ঘটানো হয়েছে 5s-এ 2টা না দিয়ে 5s-এ 1টা দিয়েছি, 4d-তে 5টা দিয়েছি, জাস্ট লাইক ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়ামে আমরা এই কাজটা করেছি, এই যেখানে দেখো ক্রোমিয়াম আমরা 4s-এ 2টা না দিয়ে 1টা দিয়েছি এবং 3d-তে 5টা দিয়ে এটাকে হাফ ফিল্ড করেছি। একইভাবে এখানে মলিবডেনামের বেলায় আমরা 5s-এ 2টা না দিয়ে 1টা দিব এবং 4d-তে 4টা না দিয়ে 5টা দিব। হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন ইজ মোর স্টেবল দেন আদার্স, এই জন্য আমরা এই কাজটা করব। কাজে মলিবডেনাম ইজ অ্যানাদার এক্সেপশন অফ n+l রুল। এরপর আরেকটা এলিমেন্ট দেখাই দিচ্ছি, জেনন। এটা একটা ইনার্ট গ্যাস, এটা ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p6। তার মানে অ্যাজ ইউজুয়াল n+l রুল ফলো করলেই তোমার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা স্কুল লেভেলে এইগুলো করলেই হবে। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব এবং এই নিয়মগুলো ফলো করব। তো তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমিক নাম্বার ধরে ধরে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর কমেন্ট করো। ঠিক আছে? ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।